আমার আমার প্রিয়জন, আমার গুরুজন, সাধুগণ, বৈষ্ণবগণ, আমন্ত্রিত অভ্যাগতগণ, সুধীজন, যে পরিবার আজকে আয়োজন করেছেন সেই পরিবারের প্রত্যেক অস্তিত্বের সঙ্গে যে পরিবেশে আমরা একত্রিত এবং সম্মিলিত হয়েছি, এই পরিবেশের বৃহত্তর পরিপ্রেক্ষিতে প্রত্যেক অস্তিত্বের এবং একই সঙ্গে বিশ্বের সকল প্রাণ এবং সকল অস্তিত্বের দীর্ঘ, নিরোগ, সুস্থ, সুন্দর, সামগ্রিক ইষ্টময় জীবন আমার গুরুদেব শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রী চরণ প্রান্তে আমি আন্তরিক, অমলিন, অকৃত্রিম, অকপটতার সাথে প্রার্থনার চেষ্টা করি। এতক্ষণ আপনাদের সঙ্গে সঙ্গে আমিও ওখানে বসে বসে মুগ্ধতার সাথে আস্বাদন করছিলাম। তিনজন মানুষ তিন রকম ভাবে একই কথা বললেন, তিনজন ব্যক্তি বহু রকম ভাবে একই দিক নির্দেশ এবং মার্গ উন্মোচন করলেন। আমি খুব ঋদ্ধ হচ্ছিলাম। আমি আপনাদের কাছে একটা ইনফরমেশন দিই, একদম লেটেস্ট ইনফরমেশন। সেই ইনফরমেশনটা হলো, আকাশের উপরে একটা স্তর আছে যেটা চুম্বক স্তর, যে স্তরটা আমাদের পৃথিবী এবং পৃথিবীর সঙ্গে সঙ্গে পৃথিবীর সমস্ত অস্তিত্বকে প্রোটেকশন দেয়, সেটা ছিঁড়ে গেছে। কিছুদিন বিজ্ঞানীরা গবেষণা করে কিছুদিন আগে ইনফরমেশনটা পেয়েছে, সেটা ছিঁড়ে গেছে। এই ছিঁড়ে গিয়ে যে ফুটোটা তৈরি হয়েছে, যে হোলটা, গ্যাপটা তৈরি হয়েছে, তার আয়তনের সংখ্যা বলছেন পূর্ব ইউরোপের সমান। যার ফলে এখনকার যারা পরিবেশ বিজ্ঞানী, এরা প্রত্যেকে আশঙ্কা করছেন, প্রত্যেকের একটা সংশয় তৈরি হয়েছে, মানুষ, প্রাণী, পশু যে কোনো সময়, যে কোনো পরিপ্রেক্ষিতে, যে কোনো অবস্থায় অজানা কোনো রোগে আক্রান্ত হতে পারে। সেই রোগটাকে ডিটেক্ট করতে করতেই মানুষটা নাও থাকতে পারে। এই যে ছোট্ট একটা ইনফরমেশন দিলাম, আর একটা ইনফরমেশন দিচ্ছি। আমাদের ইংল্যান্ডের এবং এই জায়গাটা সিঙ্গাপুর এবং ইংল্যান্ডের কিছু বিজ্ঞানী আর একটা নতুন আবিষ্কার করেছেন, মানে খুঁজে পেয়েছেন তথ্য, একটা ইনফরমেশন খুঁজে পেয়েছেন, পরীক্ষা করেছেন ল্যাবে, পরীক্ষা করে তার সত্যতা যাচাই করেছেন। যখনই আমাদের বাড়ির মেয়েরা বাইরে বেরোয়, তখন ঠোঁটের উপরে লিপস্টিক ঘষে। তারা সমীক্ষা চালিয়েছে বিশ্বের প্রত্যেকটা দেশে, যারা চাকরি করতে যান তারা চওড়া এবং পুরু লিপস্টিক দেন। যারা মঞ্চে অভিনয় করেন, চলচ্চিত্রে অভিনয় করেন, তাদের ঠোঁটের উপরে চড়া মাপের লিপস্টিক ব্যবহার করা হয়। একটা মানুষ যদি রেগুলার লিপস্টিক ব্যবহার করে এবং একটু হালকা হয়ে গেলে আবার একটু বুলিয়ে দিল, তাতে হিসেব করে ওরা দেখেছেন 24 ঘন্টায় যদি এরকম লিপস্টিক ব্যবহার করে, 1 মাসে 4.5 কেজি লিপস্টিক তার ভেতরের স্টমাকে চলে যায়। এটা আমি বলছি না, ইনফরমেশন বলছে, তথ্য বলছে। 1 মাসে 4.5 কেজি লিপস্টিক তার স্টমাকে চলে যায়। এর আফটার এফেক্ট কি হবে? ওরা বলছেন, আমরা যত স্টমাকে ক্যান্সার দেখেছি, তার মধ্যে আমরা লিপস্টিকের পার্টিকেলসকে খুঁজে পেয়েছি। ব্রেস্টে ক্যান্সার হচ্ছে, ওরা বলছেন ব্রেস্ট ক্যান্সারকে যত সেগমেন্ট বায়োপসি করেছি, তার মধ্যে লিপস্টিকের পার্টিকেলসকে আমরা পেয়েছি। এমনকি ফুসফুসে লাং ক্যান্সার যাকে বলে, তার মধ্যেও আমরা লিপস্টিকের পার্টিকেলসকে পেয়েছি। সুতরাং নিজেকে সুন্দর এবং সুশ্রী সাজাবার প্রয়াস থেকে
সুন্দরীরা ভাববেন। ইনফরমেশন এরকম ছিল। যারা নিজেকে সুন্দর দেখাতে চান, সুন্দরী সাজাতে চান, তারা 50 বার ভাববেন নিজের মৃত্যুকে আহ্বান করবেন না নিজেকে সুন্দর সাজাবেন বা সুন্দর দেখাবেন। এই যে কতগুলো কথা আমি বললাম, এগুলো আমাদের একটা উদ্দেশ্য থেকে আমরা করি, সুন্দর সাজার উদ্দেশ্য। আপনারা 5 জন মিলে আমাকে সুন্দর বলবেন, তার উদ্দেশ্য। এবং আমি যে রিয়েলি আই এম টু মাচ বিউটিফুল, এটাকে প্রমাণ করাই গন্তব্যে পৌঁছানো একটা উদ্দেশ্য। সবাই আমাকে বলবে যে আপনি খুব সুন্দর দেখতে, আপনি খুব সুন্দরী, এটা একটা উদ্দেশ্য। সবাই আমার দিকে হাঁ করে তাকিয়ে থাকবে, এটা একটা উদ্দেশ্য। কিন্তু প্রত্যেকটা উদ্দেশ্যই আমাকে যেদিকে নিয়ে যাচ্ছে, যে প্রান্তে, যে গন্তব্য আমাকে নিয়ে যাচ্ছে, সেটার পরিণতি কি হচ্ছে? খুব ভালো হচ্ছে না। আর যার পায়ের কাছে আমরা এখন বসে আছি, তিনি একটা লাইনে বললেন, যদি সুন্দর হতে ইচ্ছে করে তাহলে কি করতে বলেছে? বিশ্বেকেও সুন্দর দেখো। কিরকম করে দেখবেন? কিভাবে দেখবেন? অসম্ভব। আমি দেখেছি এনার ঘরণী বড়মা বসে আছে, খুব শীতকাল, খুব শীতকাল। আমি বিষয়বস্তু মানতে পারবো কিনা জানি না, আমি কথা বলি, আপনারা বিষয়কে মালার মতো তৈরি করে নেবেন। তা বড়মা বসে আছেন, আর বড়মা পান খেতেন, পান সাচ্ছেন, পান খাচ্ছেন, আর ঠাকুরের জন্য কমলা লেবুর খোসা শুকিয়ে লবঙ্গ সুপুরি দিয়ে ছোট ছোট খিরি করে দেওয়া হতো, সেগুলো করছেন বড়মা বসে জলচকের ওপরে। বড়মাকে ঘিরে অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছেন। বড়মার পিঠের ওপরে আলতো হালকা রোদ পড়েছে। আর তার কাছে আমাদের আশ্রমে দেওঘরে একটা মেয়ে, আমাদের আশ্রমিকাই ছিল। মেয়েটা এত কুৎসিত এবং এত কালো যে তার দিকে কুকুরও একবার ফিরে তাকাবে না। সাইমালটেনিয়াসলি আমাদের আশ্রমের কাছে আর একটা আদিবাসী সাঁওতালি মেয়ে ছিল, তার নাম ফুলবালা। সেও কালো, তার শরীরের গঠন এমন, তার দিকে একটা কি 1000 কুকুর তাকিয়ে দেখবে, মানুষ কোন ছাড়। এই দুটো পাশাপাশি থাকাতে ওই সুন্দরীকে বড়মা খুব ভালোবাসতেন। ওর নাম দিয়েছিল সুন্দরী। আমরা বলি না কানা ছেলের নাম পদ্মলোচন, ঠিক সেরকম ওই কুৎসিত কালো মেয়েটির নাম বড়মা রেখেছিলেন সুন্দরী। ওকে সুন্দরী বলে ডাকতেন। সুন্দরীকে যারা দেখাশোনা করতো তারা একদিন বড়মাকে বলছেন, মা আপনি এই কুৎসিত কালো মেয়েকে সুন্দরী নাম দিয়েছেন, এর ভবিষ্যৎ কি হবে, কে বিয়ে করবে কে? তখন বিবাহ যোগ্য কেউ পছন্দ করে না। আরে কুকুর পছন্দ করে না, তার মানুষ। তখন বলতেন যে এর বিয়ে হবে কি করে? বড়মা হঠাৎ দাঁড়িয়ে বলছেন, চারিদিকে ভিড়, মানুষজন আশ্রমে এসছে, এক যে পাবি না তার ঘর আলোয় ভরে যাবে, ও সত্যিই সুন্দরী। হঠাৎ একটি ভদ্রলোক বলেন, আমি আমার পুত্রবধূ খোঁজ করতে এসেছিলাম অনুমোদিনীকে, আমি পেয়ে গেলাম। আমি এই গোত্র, এই বর্ণ, এই বংশ, আমি কি আমার ছেলের সাথে বিয়ে দিতে পারি? বড়মা তখন সবসুরে বলে, হ্যাঁ দিতে পারি। ছেলেটি এই অমিতাভ বচ্চন আর জয়া বচ্চন যেমন হাইটের পার্থক্য দেখেন না, লম্বা আর কোমরের কাছে পড়ে, ঠিক সেই রকম এই নেতাজি আর পেঁয়াজির মধ্যে আমরা বললাম যে পার্থক্য, গরু আর গরুর মধ্যে বললাম যে পার্থক্য, ঠিক সেই একই আনুপাতিক তুলনামূলক বিশ্লেষণের পার্থক্যে অপরূপ রাজপুত্রের মতন দেখতে সুন্দরের ওই হচ্ছে ঘরণী। ভদ্রলোক রাজি হয়ে গেলেন, পাত্রও রাজি হয়ে গেল। 8 দিনের ঠিক অনুষ্ঠান হয়। 8 দিন পরে আবার মেয়ে ফিরে আসে। ও কোথায় যাও? আশ্রমে এসে। আশ্রমে আসার পর ওই ভদ্রলোক মানে যিনি এটিকে রাজি হয়েছেন এবং তার সন্তান, তার ছেলে অর্থাৎ ওই মেয়েটির যে স্বামী, বাবা ছেলে দুজনেই বড়মা পায়ের কাছে মাথা রেখে বলছেন, সত্যিও সুন্দরী, সত্যিও সুন্দরী। মাত্র 7-8 দিনের মধ্যে আমার সংসারকে ঝাঁ চকচকে করে দিয়েছে। আমাদের প্রাণে যা শক্তি, মনে যে আনন্দ আর জীবনে যে গতি, একে সত্যি সত্যি সৌন্দর্যে পরিণত করতে পেরেছে। যা কোনদিন লিপস্টিক মাখেনি, ফেস পাউডার মাখেনি, ভালো
পরিচর্যা আশ্রমে পাইনি। ওই যে কিছুক্ষণ আগে ডাক্তার বলছিল লাভ শিখে যে বড় হয়েছে তার মধ্যে এত শক্তি আসে থেকে, এত প্রাণ পায় থেকে, এত জীবন কলকল করে বয়ে যায় কি করে জানি না, বলতেও পারবো না। আমি দেখেছি, বর্ণনা করছি। এই যে সৌন্দর্য আমাকে ঠিক করতে হবে। আমার উদ্দেশ্য যদি নির্বাচন করতে হয়, বিং এ প্যারেন্টস, অভিভাবক হিসেবে আমার সন্তানের কাছে এই বার্তা পৌঁছে দিতে হবে। বাবা হিসেবে, মা হিসেবে আমার সন্তানের কাছে এই বার্তা পৌঁছে দিতে হবে। তোমার উদ্দেশ্যকে ঠিক করো, তুমি কি চাও? টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন দৌলত, ঐশ্বর্য, বৈভব। আমি কালকে নন্দীগ্রাম গিয়েছিলাম। ওখান থেকে আমি যখন গাড়িতে করে ফিরছি, আগামী 24 অক্টোবর আমি যাব কালীনারায়ণপুর। আমার মাধ্যমে সেই ছেলেটি নাম পেয়েছে। সে এখন আমাকে ফোন করে বলছে যে আমি ফেসবুকে চাকরি পেয়েছি। ফেসবুকে আমি যে ফেসবুক করি, ফেসবুকে চাকরি পেয়েছি পিএইচডি করার পরে। আর অসংখ্য হার্ডিস কোর্স করে আমি নাম্বার 1 হয়েছি। আমার প্যাকেজ কত জানো জেঠু? কত? বলে 3 কোটি টাকা ইয়ারলি। ইন্ডিয়ান কারেন্সিতে, ভারতীয় মুদ্রায় 3 কোটি টাকা তার প্যাকেজ। ভাবা যায় কত টাকা মাইনে। আমি ওকে বললাম তুই এটা চাবি খাবি না গিলে খাবি? তখন বললো তুমি পৌঁছো 24 তারিখে, তোমার সাথে আমি স্কাইপে কথা বলবো। আমি ঠিক আছে, ঠিক আছে, তাই হবে। এরকম টাকার পেছনে দৌড়ানো মানুষ আমি আমার জীবনে বহু দেখেছি, বহু দেখেছি। ভারতবর্ষের মধ্যে বাংলা সাহিত্যে এখন এক প্রেজেন্ট খুব প্রতিষ্ঠিত আমার অত্যন্ত প্রণম্য শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, যিনি আমাকে অত্যন্ত দয়া করে, অত্যন্ত স্নেহ করেন, ভালোবাসেন, বন্ধু বলে পরিচয় দেন এখনো পর্যন্ত মানুষের কাছে আমাকে, শীর্ষেন্দু মুখোপাধ্যায়। তিনি আমাকে একদিন ফোন করে বললেন, পরে আমার সাথে এক জায়গায় যাবেন? আর হ্যাঁ যাব। সেই গড়িয়াহাটে একটা বাড়িতে নিয়ে গেল, প্রাসাদের মতো বাড়ি। গড়িয়াহাট কি বালিগঞ্জ এরকম হবে জায়গাটা, একটা প্রাসাদের মতো বাড়ি, অনেক বছর আগের কথা বলছি। আর সেই বাড়িতে যত বড় নাম করা সব সাহিত্যিক তাদের ডাক পড়তো। এমনকি সুনীল গাঙ্গুলিকে আমি দেখেছি। কি কাজ ছিল জানেন? ভদ্রলোক একা, আর যত পরিবার, অত ঘর, অত বড় বিশাল আসবাবপত্র দিয়ে সাজানো বাড়িতে সব চাকর বাকর লোক, লস্কর খাটার লোক। উনি অর্ডার করতেন, সেগুলো করতো। আর উনি এরকম গ্লাসে বোতল থেকে ঢাল ছাড়া একটু করে করছেন। কাজ কি ছিল জানেন? ভূতের গল্প শোনা। এরা গিয়ে বসে 2 ঘন্টা ধরে ভূতের গল্প শোনাতো। সুনীল গাঙ্গুলি, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, তারপরে সৈয়দ মুস্তাফা সিরাজ, দীপেন্দু পালি, সমরেশ মজুমদার, এরা সব গিয়ে ভূতের গল্প শোনাতো। আর এই 2 ঘন্টা ধরে ভূতের গল্প শোনার পর এদের ভরপেট খাওয়া দাওয়া সবকিছু করে বাড়িতে পৌঁছেও দিত। একটা লম্বা ব্রাউন কালারের খাম দিত। খামের মধ্যে কত টাকা থাকতো জানেন? 1 লাখ টাকা। শীর্ষেন্দু মুখার্জি ওই খামটা নিয়ে ভরপেট, আমিও খেয়েছি ওনার সাথে, খেয়ে দিয়ে ওখান থেকে বেরিয়ে এরকম করে বাড়িটার দিকে তাকিয়ে আমাকে বলছেন, তোরা দেখছেন লোকটা কত গরিব? হ্যাঁ গরিব, আপনার হাতে এখনো ধরা কর করে, এই লোকটা গরিব। উনি বলছেন গরিব না হলে কেউ ভূতের গল্প শোনে লোক দেখে? হ্যাঁ, আমরা তো সময় পাই না ভূতের গল্প শোনার। আমরা তো ট্যাগ থেকে একটা টাকাও বার করে দিয়ে বলি একটু ভূতের গল্প বলে যাও না। কিন্তু এই তো 1 লাখ টাকা দিয়ে ভূতের গল্প শুনছে। লোকটার অনেক টাকা আছে, প্রচুর টাকা আছে, কিন্তু লোকটা খুব গরিব। এটা ওর উপন্যাসের মধ্যে একটা লাইনও আছে, কোন একটা উপন্যাসে একটা লাইনও আছে, লোকটার অনেক টাকা, অনেক খ্যাতি, অনেক প্রতিষ্ঠা, কিন্তু লোকটারা খুব গরিব। এরকম গরিব মানুষ আপনারা দেখেছেন কিনা আমি জানি না, আমি দেখেছি। ওই যে বললাম এইবার আমাকে ঠিক করতে হবে আমি টাকা পয়সা ঐশ্বর্য উপার্জন করব কেন, কি কারণে উপার্জন করব। অর্থ কথাটা ঠাকুর একদিন ডাক্তার যখন বলছিল মহামতি চাণক্যের শ্লোক, তখন আমার সঙ্গে সঙ্গে একটা মেমোরি ফ্ল্যাশ করলো। ঠাকুর একটা বাণী দিয়ে বলছেন, লক্ষ্যতে তুই সার্থক হলে অর্থ অভাব থাকবে না। লক্ষ্যতে তুই সার্থক হলে
অর্থ অভাব থাকবে না। অর্থ ব্যর্থ না হলে তো সার্থকতা চলবে না। That time I was present in front of Sri ঠাকুর। হঠাৎ অজিত কুমার গাঙ্গুলি ওখান থেকে ঠাকুরকে বললেন যে আমাদের তো অভাব পিছন পিছনই ঘুরছে, সৎসঙ্গীদের প্রত্যেকেরই তো অভাব, বিশেষ করে হোল টাইম ওয়ার্কারদের। ঠাকুর তখন বললেন প্রফুল্ল কুমার দাস দাকে, প্রফুল্ল দেখবি নাকি অর্থের রুট কি, উৎপত্তি কোত্থেকে, অর্থ কথাটা কোত্থেকে এসছে? আমি তার আকাশ থেকে আসিনি, মাটি থেকেও তৈরি হয়নি। আমার বাবার নাম গোবর মজুমদার, আমার একটা রুট আছে, ওখান থেকে আমি এসছি, আপনার রুট লাগিয়ে আছে। তো অর্থ কথাটা কোত্থেকে এসছে? প্রফুল্ল কুমার দাস সে বললেন রি ধাতু থেকে, যেমন ঋষি, ঋণ আছে না, রি মধ্যাহ্ন ঋণ, রি পেট কাটা মধ্যাহ্ন ঋষি, এরকম রি ধাতু থেকে এই অর্থ কথাটা উৎপন্ন হয়েছে। ঠাকুর জিজ্ঞেস করলেন রি ধাতু মানে কি? প্রফুল্ল কুমার দাস ডিকশনারি দেখে বলছেন গতি। তাহলে অর্থ, আপনারা যারা এখানে বসে আমার কথা এখন শুনছেন, আপনারা যদি আমাকে এখন বলেন যে আপনাকে আমরা এই টাকাটা দিয়ে দিলাম, সেটা কত? ওই 2 কোটি 2.5 কোটি টাকা। যদি 2 কোটি 2.5 কোটি টাকা আমাকে এখনই দিয়ে দেন, এই আমি থাকবো না। আর আমি যদি আপনাকে বলি এই টাকাটা আপনার, এই আপনি আর এই আপনি থাকবেন না, একদম থাকবেন না, ওই ফুল গ্যারান্টি বলা যেতে পারে। কেন, কি করে বলা যায়? আমার সঙ্গে সঙ্গে মনে হবে আমি যে গাড়িটা করে আসলাম, এর ড্রাইভারের পয়সা দিতে হবে, এর তেলের পয়সা দিতে হবে, এর ভাড়া দিতে হবে। খুব ভালো হলো, 2 কোটি টাকা দিয়ে দিল, কালকে গিয়ে যাওয়ার পথে গাড়িকে ক্যাশ টাকা গাড়ি কিনে নিয়ে চলে যাবো। এখন আমি যদি ভাবার মতন গাড়ি কেনা, ভাবতেই পারি না। আমি, আমার ঘরে খুব প্রবলেম, ওই ঘরটাতে আমার ফ্যান খারাপ হয়ে গেছে, আর এসি কালকে কিনে দেবো। পর ওয়ান আফটার অ্যানাদার লাইন দিয়ে সব চাহিদাগুলো ওখান থেকে এরকম গুটি এর মধ্যে ঢুকে যাবে। কে ঢোকাচ্ছে? আপনি না, আমি না, আমি তো ভাবতামই না। এই যে এই ইচ্ছেগুলো আমার ভেতরে আছে, ঘুমন্ত, সুপ্ত, গুপ্ত, আমি একটাও জানি না। ওগুলো প্রণয় মজুমদার। যেগুলো ভাববে গাড়ি কিনবো, ফ্রিজ কিনবো, মুখ কিনবো, হ্যান্ড কিনবো, এসি কিনবো, ওগুলো প্রণয় মজুমদারি। কিন্তু ওই প্রণয় মজুমদারের সঙ্গে প্রণয় মজুমদার দেখায়নি, সাক্ষাৎ নেই। কেন? শক্তিই নেই, শক্তিই নেই। ওই টাকাটা পেলেই শক্তিটা তৈরি হবে, আর তখনই একটা একটা করে জেগে উঠবে। ওকে নিয়ন্ত্রণ করবো কি করে? ওকে আমি সামলে রাখবো কি করে? ওকে আমি সাজাবো কি করে? ওকে আমি সুন্দর করবো কি করে? ওকে আমি ঠিক গন্তব্যে পৌঁছে দেব কি করে? ওর উদ্দেশ্যকে নির্ধারণ করব কি করে? এর উত্তরটা আমাদের মধ্যেই আছে, এর উত্তরটা আমাদের মধ্যেই আছে। ঠাকুরই দিয়েছেন, কারণকে জানতে পারলেই হয়। খুব একটা লাইনের মধ্যে সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন। একমাত্র কারণকে জানলেই তা সম্ভবপর, আর কি ধর্ম এটা করতে পারে। আপনারা জানেন, আর একটা ইনফরমেশন বলছি, মাটির নিচে এই যে ওপরের গোল একটা ফুটো হয়ে গেছে, এটা হতো না। মাটির নিচের যে চুম্বক স্তর, ওপরের চুম্বক স্তর, নিচের চুম্বক স্তর, এটাকে কন্টিনেন্টাল প্লেট বলে। এগুলো ক্রমান্বয়ে ডিসইন্টিগ্রেটেড হচ্ছে, যার ফলে এখান থেকে যে জিনিসটা তৈরি হবে, চুম্বক শক্তির ভেতর দোকানে পৌঁছবে, সেই যাত্রা পথে ফাটল তৈরি হয়েছে। তার নিট ফল আমরা দেখলাম, পর দেখলাম হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পরপর দেখলেন, দার্জিলিং দেখলেন, সিকিম দেখলেন, নেপাল দেখলেন, পরপর দেখলেন। এগুলো ম্যানমেড নয়, না ঈশ্বর মেড। কে করেছে? মানুষ করেছে, মানুষ করেছে। পাহাড়টা তৈরি হয়েছে, পাহাড়ের গা দিয়ে হোমস্টে তৈরি করে দিয়েছে, প্রকৃতির উপরে নির্যাতন করেছে। বালির ভেতর থেকে আমরা, মাটির ভেতর থেকে, নদীর ভেতর থেকে বালি তুলে নিয়ে গেছি। আমরা মাটির ভেতরে একেবারে সাবমার্সিবল পাম্প ডিপ থেকে চুষতে জলস্তরকে আমরা ইকুইলিব্রিয়াম নষ্ট করে দিয়েছি, ভারসাম্যকে নষ্ট করে দিয়েছি। কে করেছে? আমি করেছি, আমি করেছি। অথবা আমার জীবন থেকে জন্ম নেওয়া কোনো ছেলে করেছে। আমি কাকে দোষ দেবো? রাজনৈতিক যারা করে তারা
একটা দলকে দোষ দেবে। যারা রাজনীতি করে তারা ডেকে নিয়ে রাজনীতি করবেন, ব্যবসা করবেন, আমরা তা করি না। আমরা কারণকে খোঁজার চেষ্টা করি, আর সে কারণটা খুঁজতে গিয়ে দেখছি এর রূপটা কোথায়। যেমন রি থেকে অর্থকথা তৈরি হয়েছে, এর রূপটা হচ্ছে বিবাহ। এর রূপটা কোথায়? রূপটা হচ্ছে সন্তান উৎপাদন করা। এর কারণটা কোথায়? কারণটা হচ্ছে যে সেই সম বা সুষম সম্মেলন না হওয়া। সুষম সম্মেলন কেমন? আমি কিছুদিন আগে একটু বাইরে গিয়েছিলাম কিছুক্ষণের জন্য, মানে কয়েকটা দিনের জন্য। ঝটিকা সফর যাকে বলে। প্রেম করে বিয়ে হয়েছে, প্রেম করে দীর্ঘ দিনের প্রেম করে বিয়ে হয়েছে। সেটা হচ্ছে ব্যাঙ্গালোর ইলেকট্রনিক্স। এই একদিনকে দুদিনের জন্য একটা বিশেষ প্রয়োজনে ঝটিকা সফরে গিয়েছেন। একদিন গেছি, একদিন থেকেছি, পরের দিন ফিরে এসেছি। বর পায়খানা করতে গেছে, এই যেমন আমরা ঘরে কাপড় পরে একটা কাপড় জড়িয়ে পরবো, তাই তো আমরা পরি ঘরে গিয়ে জামা কাপড় পরে, ওরকম পরে পায়খানা পেয়েছে, ওইটা পরে পায়খানা চলে গেছে। ওটা খোলে নিয়ে তুলে কবরে বসেছে, হেগেছে, আবার ওটা পরে চলে এসছে ঘরের মধ্যে। তার যে বউ, সে বলছে পাঠালে না, আর রাখো তো, সব ছুট মারকে ছুচিবাইগ্রস্ত অবস্থা। আমার দিকে তাকে আমি তাকে বললাম, আমাকে দেখি লাভ কি? তুই যে উড়ন্ত পাখি টেনে নিয়ে এসছিস খাঁচায় বন্দি করে, আমাদের দিকে এরকম করে লাভ কি? আমার দিকে তাকিয়ে লাভ কি? তুই তো টেনে নিয়ে এসছিস। আজকে এই যে সামান্য একটা দৃষ্টি ঠাকুরের বাণী গ্রন্থকে পরিক্রমা করুন, এটা ওই মেয়েটির মনে ভালো লাগে। ভালোবাসে না তা না, ভালোবাসে, সম্মান শ্রদ্ধা সমীহ করে না তা না, সব করে, কিন্তু ওই যে ক্লটিক করে গেল একটা মুহূর্তের জন্য, ঠাকুর বুঝলেন ওই খুঁত তোমার ভবিষ্যতের সন্তানকে খুঁত সন্তানও বিকলাঙ্গ সন্তানও পরিণত করে তুলতে পারে। ভালো লাগেনি? এই একটা, আমি একটা এক্সাম্পল দিলাম, একটা। আমাদেরও কারণকে জানা, আমাদেরও রাজনীতি করা, আমাদেরও খুঁজে দেখতে হবে। সেই খোঁজার জন্য আমরা এই পথটা অন্বেষণ করেছি। অভাবকে মুক্ত করতে গেলে, নিজেকে সম্পূর্ণ করতে গেলে তার কারণকে জানাই হচ্ছে মূল সমস্যার সমাধান। কারণটা কি? বিজ্ঞানী বলছে খুঁজে বলে দিলে, এই মহাকাশ বিজ্ঞানীরা বলে দিলে ফুটো হয়ে গেছে, তার কি কি ফল বলে দিল। মানুষরা বলে দিলে এইসব ঠিক করতে হবে। কি ঠিক করতে হবে? আমরা রিপেয়ার করবো, নামিয়ে দিল রেসিপি সমস্ত যে রাস্তাঘাট ধস ঠিক করছে, আবার হরপা বান আসবে, আবার প্রাণ চলে যাবে অসংখ্য, চাকরি দিয়ে দিলাম। এগুলো সমাধান নয়। এর রুট কি? এর রুট কি? মাটিকে শুষে দিয়েছি, সমান ছিল অসম করে দিয়েছি। এর রুট কি? প্রকৃতির উপরে টর্চার করেছি। এর রুট কি? একের পর এক রুট ঘুরে ঘুরে দেখবো আমারই মতো দু পায়ের উপর দাঁড়িয়ে থাকা কোন মানুষের জীবন থেকে ওখানে কোনো জীবন গেছে। এখন প্রশ্ন হলো, আমার শরীর থেকে, আমার বাবার শরীর থেকে আমি যখন বেরিয়ে এসছি, দুটো এক্স এবং এক্স যখন এক হয়ে যাবে তখন মেয়ে হবে, আর একটা এক্স এবং একটা ওয়াই যখন সম্মিলিত হবে তখন একটা পুরুষ সন্তান জন্মগ্রহণ করবে। এই পুরুষ সন্তানটি যে জন্মাবে বা কন্যা সন্তানটি যে জন্মাবে, কোথায় জন্মাবে? আমার মার পেটের মধ্যে। তা আমার মার পেটের মধ্যে বাবার শরীর থেকে যখন বেরিয়ে আসলাম, আমি একা না, আমি একা আসিনি, আমার সঙ্গে অনেক অনেক সঙ্গী সাথী ছিল, অনেক। আমার ডাইনে বাঁয়ে সামনে পেছনে তাকিয়ে দেখি একটা একটা করে মুখ টুকরে পড়ছে আর মরছে, পড়ছে আর মরছে, পড়ছে আর মরছে। টিকে থাকলো কি সেই বিশাল রণাঙ্গনে? আমি টিকে ছিলাম। সেগুলো কত সংখ্যায় এখনো হিসেব করে সংখ্যা গুণে বলা সম্ভব না, কিন্তু একমাত্র আমি টিকে ছিলাম। আর আমার অপেক্ষার জন্য, আমি টিকে থাকার জন্য, আমাকে গ্রহণ করার জন্য আমার মায়ের শরীরের একটা ছোট্ট অংশ দুহাত বাড়িয়ে অপেক্ষা করছে। কেন? তোমাকে বরণ করবো। তোমাকে যেমন জাগতিক শরীরে মালা দিয়ে বরণ করেছি, তোমার আন্তর শরীরটাকে বরণ করব, গ্রহণ করব, ওকে ধারণ করব, পালন করব, পোষণ করব সর্বত প্রকারে। যেমন এত বাধা অতিক্রম করে তোমাকে বিয়ে করেছি, এত সমস্যার পরেও তোমাকে সেবা করেছি, এত কিছু চোপা টোপা শোনার পরও তোমাকে ভালোবেসেছি, এত খিদে পাওয়ার পরও নিজে না খেয়ে তোমার জন্য রাতের দিকে হা হা করে পচে তাকিয়ে আছে। এই অপেক্ষাটার জন্য তোমাকে এসব কাছে এই পোষণটা যদি সুষম না হয়,
আপনাদের, আমরা মূর্খ মানুষ, আমরা বিজ্ঞানী না, পণ্ডিত না, অধ্যাপক নয়, শিক্ষক নয়, আমরা একদম একদম পাতে মূর্খ মানুষ। আমাদের সাধারণ মূর্খতার জ্ঞান দিয়ে যারা কথা শুনছেন, কি মনে হয় ভালো হয় না মন্দ হয়? ভালো হয় না মন্দ হয়? তবু আমরা বলবো ছাড়ুন তো, আর রাখুন দেশের কথা, রেখে দিন, রেখে দিন, কিচ্ছু আসে যায় না, রেখে দিন। আমি অনুকূল ঠাকুরকে এসব অনুকূল ঠাকুর এসব নতুন ব্যবস্থা শুরু করি, যেটা মারা না মানলে আমাদের দেশটি রসাতলে গেছে। এত তর্ক করার দরকার নেই। আপনার যে ভালো লাগে তাই করুন, মানতে হবে না। অনুকূল ঠাকুর দীক্ষা ছেড়ে দেবো, ছেড়ে দিন, ছেড়ে দিন, এক্ষুনি ছেড়ে দিন। পঞ্চানন সরকার ঠাকুরের কাছে, ঠাকুরের মায়ের কাছে গেছে, গিয়ে বলছেন যে জানেন মা, আমার একটা প্রবলেম হচ্ছে। মা তখন খেরোর খাতায় হিসেব রাখতেন সৎসঙ্গে। আর যখন হিসেব রাখছেন বলছেন কি অসুবিধা হয়েছে তোর? বলছে আমার তো সমস্ত বুদ্ধিগুণ এখানে থাকে। ওনার ধারণা ছিল পুরো বুদ্ধিটা কি মাথায় থাকে। আমার তো সমস্ত বুদ্ধি এখানে থাকে, এত বিদ্যা পাণ্ডিত্য জ্ঞান অর্জন করেছি, আমার মাথায় নরম বালিশ তাহলে রাতে ঘুম আসে না। আমি একটা নরম বালিশের আবদার করছি আপনার কাছে, সন্তান হিসেবে বালিশ পেলে ভালো ঘুমাতে পারতাম। মা মাথাটা নিচু করে হিসেব করতে করতে বলতো বাড়ি চলে যা, তুই বাড়ি চলে যা। একদম স্ট্রেট উত্তর, তুই বাড়ি চলে যা। ওখানে মাথা নরম বালিশ পাবি, কোল বালিশের পাশে বউও পাবি, তুই বাড়ি যা, এখানে থাকতে হবে। এই কথাটা শুনে কিরম লাগে? দম্ভ অহংকারী মানুষের কেমন লাগে? ধনী মানুষের মুখে চিন্তা করে কেমন লাগে? শিক্ষিত মানুষের একটা মূর্খ কেমন লাগে? পঞ্চানন সরকারও ভালো লাগেনি। সেরকম করে আস্তে আস্তে মার দিকে তাকিয়ে কথা না বলে ফিরে যেতে যেতে মনে মনে ভাবছে, মা তো আর পুরুষোত্তম না, বলতেই পারে। এটা খুব খুব ভয়ঙ্কর ইনসাল্ট আমার পক্ষে, ভয়ঙ্কর ইনসাল্ট আমার পক্ষে, বলতেই পারে। এবার ওই সৎসঙ্গ আর্ট গ্যালারি যেখানে, সেখানে ঠাকুর বসে, পঞ্চানন্দ ওখানে যাচ্ছেন ঠাকুরের কাছে। ওইখানে যখন হেয়ারিং রেঞ্জের মধ্যে শুনতে পাচ্ছেন, সেই সময় ঠাকুর বলতে একদম নরম বালিশ তুল তুলে। এইটা পঞ্চানন্দ সরকার শুনলেন, ওইখানে দাঁড়িয়ে আসছে ঠাকুরের কাছে, আস্তে আস্তে শুনলেন আরেকজনকে বলছেন একদম একদম নরম বালিশ, দাঁড়ায় থেকে বানায় নিয়ে চলে আসবি, একদম তুলতুলে নরম বালিশ, মাথায় দিলে যেন টুক করে ডুবে যায়, আর আমি সঙ্গে সঙ্গে ঘুম চলে আসি। পঞ্চানন্দের গল্পে আনন্দ, এই হচ্ছে পুরুষোত্তম, অন্তর্যান। দেখেছেন, এই হচ্ছে অন্তর্যান। তারপরে যখন কাছে এসে প্রণাম করে দাঁড়ালেন, ঠাকুর বালিশটা নিয়ে এসে না ওক দিয়ে দিবে। আরে ওকে দেবে? ও একটা থার্ড ক্লাস দুলাল ম্যাথর, পাবনা ঝাঁট দিত, ম্যাথরানি কাজ করতো, ম্যাথরের কাজ করে দুলাল ম্যাথর, ওকে দেখে বলছে ওক দিয়ে দিল। পঞ্চানন্দের চোখ আবার আগের মতো, মাও যেমন ওই পেটে জন্মেছে ঠিক তেমন জিনিস, আম গাছে তার আমরা হয় না। ইনি যদি আমি বলি তাহলে বলবে বাড়ি চলে যা, একই উত্তর দেবে। পঞ্চানন্দ ডগমগ করে তাকিয়ে আছে, হাঁ করে বড় বড় চোখ করে। ঠাকুর করেই বলছেন চলেন যাই একটু বেড়ায় আসি। কাঁধে হাত দিয়ে যেতে যেতেই বলছেন, খুব অভিমান হয়েছে তাই না? হ্যাঁ, আমি ওয়েট দিতে বললাম কেন জানেন? আমি যদি ফট করে দাঁড়িয়ে গেল, দেখবেন ঠাকুরের অনেক ছবি আছে এরকম কোমরে হাত দিয়ে করে পা দিয়ে দাঁড়িয়ে আছে, ওই রকম ভঙ্গি দাঁড়িয়ে গিয়ে বলছেন আমি যদি এক্ষুনি, আপনি কই পঞ্চানন্দ এক্ষুনি এখান থেকে পাবনা শহরে চলে যান, আমার জন্য 2 বোতল মদ কিনে নিয়ে আসেন। আপনি এখানে দাঁড়াই ভাববেন মদ, আমার গুরুদেব মদ খায়, মদ। তারপরে মনে হবে টাকা পাবো কোথায়, তারপরে মনে যাবো কি করে, গাড়ি চাই, সাইকেল চাই, মোটর বাইক চাই। তারপরে মনে হবে যদি দোকান বন্ধ থাকে কি করবো। তারপরে মনে হবে টাকাটা পাবো কোথায়, আর টাকাটা যে আমার টাকা দিয়ে আনলাম, টাকাটা দেবে কে। আর সবশেষে মনে হবে ইস, তার কাছে দীক্ষা নিলাম, মদ খায়। দেখেন পর 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 প্রশ্ন দেখবেন নাকি, সারা আমি শিব চক্রবর্তী, ছাড়লো অনুকূল চক্রবর্তী, জীবনে ধার বাকি করিও নাই, আর জীবনে ধার বাকি বুঝিও নাই। এই দুলাল ডাক দিল, ফিরে আসো, তুই এক্ষুনি পাবনা যে আমার জন্য 2 বোতল মদ কিনে নিয়ে আয় না। প্রণাম করলো, চলে গেল ছুটে। 4 মাইল 8 মাইল রাস্তা, দৌড়তে দৌড়তে গেল, দৌড়তে দৌড়তে আসলো। ঠাকুর পঞ্চানন্দাকে নিয়ে ওখানে চক্কর মারছে, খুব বেশিক্ষণ সময় যায়নি। ঠাকুর এই যে 2 বোতল। ঠাকুরটা কি পঞ্চানন্দারই অন্তরঙ্গ বন্ধু হেমকবি, হেমদার ঘরে দিয়ে আমি যে কিনে দিলাম হেমদার কোষটা দিয়ে হেমদার ঘরে।
পঞ্চানন্দারী কিছুক্ষণ আগের ভাবনা এখনকার ভাবনা আস্তে আস্তে তরল হয়ে নেমে যাচ্ছে। ঠাকুর বলছেন, কি হলো পঞ্চানন্দা? ভাবান্তর হচ্ছে, তাই না? সারা বুদ্ধি ওখানে থাকে না। আর বুদ্ধিকে বিশ্বাস করেন না, বুদ্ধিকে বিশ্বাস করেন না। কেন জানেন? ওর মধ্যে হ্যাঁও আছে, ওর মধ্যে নাও আছে। বিশ্বাস করতে শিখেন। যাকে গ্রহণ করুন তাকে বিশ্বাস করতে শিখুন। বিশ্বাস কাকে জানেন তো? পঞ্চানন সরকার। আমি সম্ভবকে খুব বিশ্বাস করি, আমি দেবঙ্করকে খুব বিশ্বাস করি। আবার 6 মাস পরে বলবো, জানো দীপঙ্কর, শম্ভু যে এরকম তা তো আমি জানতাম না। আর জানো শম্ভু, দীপঙ্কর যেরকম তা তো আমি জানতাম না। তাহলে সাথে কি জানলাম? বিশ্বাস করলামই বা কাকে, আর অবিশ্বাসে করছি বা কাকে? আরে মশাই, এত কাল ধরে ঘর করছি, সংসার করছি, সব খাটাখাটি করছি, মন বুঝতে পারলাম না, চিনতে পারলো না আমাকে। কার সাথে থাকলো, কার সঙ্গে ঘর করলো, কার পেটে সন্তান উৎপাদন করলো? এই যেমন বিশ্বাসটা ঠিক সেরকম ভেঙে দিচ্ছেন। এই যুগে এসে তিনি পরিষ্কার করে দিচ্ছেন, জোড়া লাগিয়ে দিচ্ছেন। কারণকে জানা, সেই কারণ মুখে পৌঁছে দিয়ে বলছেন, বয়সী তালিবস্যা হসন্ত প্লাস যুক্ত অদন্তস্যা হসন্ত অস। দেবীপ্রসাদ মুখোপাধ্যায়ের নববেদান বইটা খুলে দেখবেন, তার মধ্যে ঠাকুর দেবীপ্রসাদের কথোপকথন। মানে প্রবেশ করানো। কোথায়? এখানে আমার অস্তিত্বের মধ্যে, আমার অস্তিত্বের মধ্যে প্রবেশ করানো। কি প্রবেশ করাবো? তুমি যা চাও, লিপস্টিক মারতে চাও, প্রবেশ করো। গন্তব্য তৈরি, তোমার উদ্দেশ্য ঠিক। তুমি চাও এই কামাতে, প্যাকেজ তৈরি। নানান রকমের উপকরণ এখন ছড়ানো আছে, ঢুকে যাও এক লাইনে, কামিয়ে যাও। তারপরে যা পরিণতি তৈরি, তোমার গন্তব্য তৈরি। অনুকূল ঠাকুর তৈরি করে দেয়নি, সব তুমি তৈরি করছো। আর অনুকূল ঠাকুর তোমাকে কিছু করেও দেবেন না, 100% ঠিক কিচ্ছু করে দেবেন, করতে হবে তোমাকে। ওই বিপদে পড়লে ঠাকুর, পরীক্ষার সময় ঠাকুর, মাল কামানোর সময় ঠাকুর, জেনায় ডুবলে ঠাকুর, চিটিংবাজি হলে ঠাকুর। এই ঠাকুর শোনা, এইসব কথা শোনার জন্য অনুকূল ঠাকুর নয়। অনেক মন্দিরে ঠাকুর আছে, সেখানে গিয়ে মানত করুন, চপর অনুকূল ঠাকুর এসবের জন্য। এইরকম নিয়ে যদি কেউ ঠাকুরকে ডাকেন, তার উত্তর আমি বলছি, কেশব কেশব ডাকছ কত, কেশব কেশব ডাকছ কত, চাইছো সব হিসেব মতো। বলি, কেশব কি তোর বাপের চাকর? করবে সব তোর সময় মতো। হ্যাঁ, এই প্রসঙ্গে মনে পড়ে গেল, ভোলা বলে আমাদের আশ্রমে একজন ছিল। ভোলা কি চালাক মানুষ! এখন বসে বসে বুড়ো বয়সে ভাবি কি চালাক মানুষ। তখন 10 টাকার দাম কত দীপঙ্কর, 10 টাকার কত দাম সেই সময়। ভোলার বাড়িতে কাজ করা হচ্ছে, পেঁপে হচ্ছে, মিষ্টি কুমড়ো হচ্ছে, লাউ হচ্ছে। আর এই যে বেরিয়ে যাবো এখান থেকে, ঠাকুরের ওখান থেকে, ওইখানে ভোলা একটা চট পেতে, এরকম বস্তা পেতে, ওই যা যা হয়েছে সাজিয়ে রেখে বসে থাকতো। লোকে দেখতো যে আবার বৈদ্যনাথ ধাম বাজার থেকে কিনবো। ভোলার দাম কত রে? যা দাম হতো হয়ে ভোলার প্রায় 2-4 টাকা রোজ রোজগার হতো। ওটা এক্সট্রা, বাড়িতে খাওয়ার চেয়ে টাকা হলো এক্সট্রা। একদিন কোনো কারণে ভোলার ওটা বিক্রি হয়নি। ঠাকুর তত্ত্ব কোষে, এই যে আমরা বলি না যে ভগবানের কোনো ঘর নেই, ভগবানের কোনো নিজস্ব জায়গা নেই থাকার, ঠিক সেরকমই ঠাকুরের কোনো নিজস্ব ঘর নেই, থাকার জায়গা নেই। আজকে ওখানে শুনি ভালো হয়, এরকম তাবু চারিদিকে টক টককে টান টান করে খাটানো হতো, চৌকি দিয়ে মশারি দেওয়া, পাহারা দিত অনেকে, অনেকে চারপাশে পাহারা দিত, আশ্রম পাহারা দিত। প্রাচীর টাচি তখন ছিল না, কিচ্ছু ছিল না, বেড়াও ছিল না। লোকে লাঠি নিয়ে ঠাকুরকে পাহারা দিত আর ঘুরে বেড়াতো, আর ঠাকুর শুয়ে পড়তেন। ওইরকমই সকালবেলা উঠে মুখ টুক ধুয়ে এসে বসে চামচ টামচ খাচ্ছেন, তখন দেখে ভোলা দাঁড়িয়ে আছে। কেন ভোলা, তুই কি কিছু কবি? বলে, আমি কালকে এবং আজকে 2 দিন বসেছি, আমার 2 দিনেই কিছু বিক্রি হয় নাই। তাই? দাম কত হবে পারে? কি চালাক ভোলা! 2 টাকা 5 টাকা দাম হয়, ফট করে ঠাকুরকে বলে দিল 10 টাকা। ঠাকুর কিছুক্ষণ তাকিয়ে থেকে 10 টাকা দিয়ে যেত। একদিন 10 টাকা দেওয়ার পরে পরের দিনও ভোলা দাঁড়িয়েছে। কেন বলে, কিছু কবি? না। দাঁড়াচ্ছিস কেন? আপনি যে কালকে 10 টাকা দিচ্ছিলেন, আজও লাগবো, ভালো হয় দিলে। এই 10 টাকা দিত, রেগুলার হ্যাবিট হয়ে গেল। আমি দেখেছি এটা, রেগুলার 10 টাকার হ্যাবিট হয়ে গেল। দেওঘরে সেন্ট্রাল ব্যাংক হলো, ভোলা দাঁড়িয়ে আছে, 10 টাকা একদম বাধা, 10 টাকা ঠাকুরের কাছে।
যখন ব্যাংক হয়ে গেল, ঠাকুর বলছেন, ভোলা আমার ঘরের এখানে ব্যাংক হয়েছে, তুই জানিস? বলে হ্যাঁ। ব্যাংকে কি হয়? টাকা পয়সার লেনদেন হয়। তাছাড়া এখানে দাঁড়ায় দাঁড়ায় খাটার সময় তো দাঁড়া আছিস, ওখানে যা দাঁড়া নিতে হয়। যদি ব্যাংকে টাকারই লেনদেন হয়, তুই যা কেউ 10 টাকা দেন, ব্যাংক 10 টাকা দিয়ে দেবে। কি চালাক ভোলা! ভোলা বলছে লেখাপড়া জানে না, আদিবাসী সাঁওতাল। সে বলছে যে আমাকে টাকা দেবে কেন ঠাকুর? দিবি না কে? সব করে দিচ্ছে, তোর দিবি না কে? আরে ঠাকুর তাদেরকে দেয় যাদের ওখানে জমা আছে। ঠাকুর চোখে পড়ে বলছে, তুই সালে এতকাল আমার কাছ থেকে 10 টাকা করে নিয়ে গেলি, তুই আমার কাছে জমা রাখেছিস কি? হ্যাঁ, এতকাল যে 10 টাকা করে আমার কাছ থেকে নিয়ে গেলি, তোর আমার কাছে কি জমা আছে? ঠিক এখান থেকে যদি এখন এই বিজয়ের বাড়িতে প্রশ্ন করে, তোরা যে এতগুলো লোক আমার কথা শুনছিস, মনে মনে এত প্রার্থনা করছিস, আমার কাছে তোরা কি কি জমা রেখেছিস হিসেবটা দিয়ে একবার। এই অদ্বৈত আর ভাই বাবলু বসে আছে হিসেব করে, আর যে বোমার ব্যবসা করে, এই দুজন বস তো 3 জনে মিলে হিসেব দিত আমার কাছে কি জমা আছে। আমার কাপড় খুলে ন্যাংটো হয়ে যাবো এখানে, কিচ্ছু জমা দিতে পারিনি। এমনকি এইটুকু যে সময় বসে আছি তার মধ্যে 1000 ঘন্টা ভাবনা ভেবে যাচ্ছি। এতক্ষণ ডাক্তার সুকেন্দ্রি কথা বলছিল। সুকেন্দ্রি খাওয়া চারটেখানি কথা নয়, সুকেন্দ্রি খাওয়া চারটেখানি কথা নয়, চারটেখানি কথা নয়। অনেক বাধা, অনেক বাধা। অর্জুনকে 17 খণ্ড পর্যন্ত বলে যাওয়ার পরও অর্জুন বলছে ভুলে যাচ্ছে কৃষ্ণ, সুকেন্দ্রি হতে পারছে না। শেষে কি 18 খণ্ডে কি বললেন? ভুলে যাও। ভুলেই যদি যাচ্ছ তো ভুলে যাও, শুধু একটা কথা বলে রাখো। কি? আমাকে, আমাকে মনে রাখো। এই আমাকে মনে রাখলে কি হয়? অনুকূল ঠাকুর বাদ দিন, সৎসঙ্গ অনুকূল ঠাকুর সব বাদ দিন। আমাকে মনে রাখলে কি হয়? তার আমি যার নামটা এখন বলবো তাকে চেনে না পৃথিবীতে এমন কোনো মানুষ নেই, কোনো মানুষ নেই সারা বিশ্বে, গ্রামে এমন কোনো মানুষ নেই যারা তাকে চেনে না। তার নাম হচ্ছে মিস্টার চার্লি চ্যাপলিন। সারা পৃথিবীতে চ্যাপলিনের ছবি হিট, এখনো হিট, অস্কার পুরস্কার পাওয়া। চার্লি যখন হলিউডে দাঁড়িয়ে আছেন একটা ছবি রিলিজের সময়, তখন সমস্ত ফিল্ম ক্রিটিক, চিত্র সাংবাদিকরা বলছে, মিস্টার চার্লি একটা কোশ্চেন আছে আমার কাছে। কি কোশ্চেন? আপনি এত বিখ্যাত কি করে হলেন? এত বিখ্যাত আপনি কি করে হলেন? উনি তখন বললেন যে এটা এই মঞ্চে দাঁড়িয়ে বলার বিষয় না, এটা না, পেছনে যে সাজঘর আছে গ্রিন রুম, ওখানে চলুন, ওখানে দাঁড়িয়ে বলবো, এখানে বলার বিষয় না। ওদেরকে নিয়ে ওখানে ঢুকলেন, একটা পায়ের উপর একটা পা রকম চেয়ারে বসে সিগারেট খাচ্ছেন, আর হাতে একটা ছড়ি থাকতো, আর মাথায় একটা হ্যাট থাকতো। ছড়িটা এরকম করে ঘোরাচ্ছেন আর বলছেন, জানো আমরা না 2 ভাই, আমি হচ্ছি ছোট চার্লি, আমার দাদার নাম হচ্ছে জোসেফ, জোসেফ চ্যাপলিন, চার্লি চ্যাপলিন। আমরা খুব গরিব ছিলাম। আমার মা বাড়ি বাড়ি কাজ করতো, আর তার বিনিময়ে খাবার পেত, খাবার। আমার মা সেই খাবারটা নিজে খেত না, আমাদের জন্য নিয়ে আসতো। আমরা জানতাম না মা দুপুরবেলা খেত কি খেত না, জানতাম না, কিন্তু আমরা রোজ খাবার পেতাম। আর মা কখন আসবে জেগে বসে থাকতাম ওই খাবারটার জন্য। একদিন মা যে এসছে, সঙ্গে সঙ্গে আমরা হামলে পড়ে 2 ভাই খেয়ে নিপাটে ঘুমিয়ে পড়লাম। একদিন মাঝেটা আমার ঘুমটা ভেঙে গেল। হঠাৎ করে কি মা কলটা খুলে দিয়ে 2 হাত পেতে জল খাচ্ছে। জানো, বিশ্বাস করো, সেই জল খাওয়াটা না পিপাসা মেটানোর জল খাওয়া নয়, সেই জল খাওয়াটা তৃষ্ণার জলপান নয়, যেন পেটটাকে ভরিয়ে নেওয়ার জন্য গোগ্রাসে ঢক ঢক করে জল খাচ্ছে। আমি অনেকক্ষণ মার পেছন দিকে ওটা দেখে ফিরে গেলাম। পরের দিন যখন মা কাজে বেরোচ্ছে, আমি মাকে বললাম, মা তুমি আমার জন্য খাবার এনে না, আজকে নষ্ট হয়ে যাবে। মিথ্যে কথা বললাম, জ্যান্ত মিথ্যে মাকে শুনিয়ে দিয়ে বললাম আমার জন্য এনো না। কেন? আমার এক বন্ধু আমার কাছে নেমন্তন্ন করেছে খাওয়াবে দুপুরে আর রাত্রিরে। তাই ঠিক আছে, মা চলে গেল শুনে আমি কি করলাম জানো? এই হোটেলের সামনে, রেস্তোরাঁর সামনে আমি ঘুরতে লাগলাম। খিদে পাওয়ার লোক কি করে হোটেলে ঢুকছে আর কি করে অর্ডার দিচ্ছে দেখছি, আর পেট ভরে খেয়ে দাঁতে কাঠি খোঁচে, টুথপিকার দিয়ে দাঁত খোঁচাতে খোঁচাতে কি করে বেরিয়ে আসছে, কি করে ঠেকুর তুলছে, কি করে সিগারেট খাচ্ছে, এগুলো সব দেখছি। বডি এক্সপ্রেশন, বডি ল্যাঙ্গুয়েজ। আমি রাত্রিবেলায় যখন মা ফিরল না, আমি জলও খাইনি সেদিন, জানো। মা যখন ফিরল না, আমাকে বলছে, বাবা। হ্যাঁ,
সারাদিন দেখেছি আর প্র্যাকটিস করেছি, সারাদিন হোটেলের সামনে দিয়ে এপাশ ওপাশ ঘুরেছি আর প্র্যাকটিস করেছি। মার সামনে আমি ঢেকুর তুলে দিলাম, আর আমার মা যার পেটের ভেতরে আমার বাবার কাছ থেকে এরকম করে বরণ করে নিয়েছিল, আমার মা আমাকে ছোট্ট স্পার্ম হিসেবে এরকম করে বরণ করেছিল। সেই মা, হ্যাঁ সত্যি কথা বলছি, মিথ্যে না, সেই মা যে আমাকে এখানে রেখেছে দীর্ঘদিন, প্রসব করে এত বড় করে দিয়েছে, সেই মা যার কাছে মিথ্যে বলা যায় না, গোপন করা যায় না, লুকোনো যায় না, সেই মা, হ্যাঁ সেই মাকে আমি বিশ্বাস করিয়ে দিয়েছি আমার পেট ভর্তি। আর জানো, আমি দাঁড়িয়ে দেখলাম, আমি যেমন রাত্রিবেলা দেখছিলাম মা জল খাচ্ছে না, গোপটা আসে, আমার এই খাবারগুলো মা গোপটা আসে গিলে খাচ্ছে। আমি বুঝলাম, মা গো, এতদিন তুমি না খেয়ে আমাদেরকে বড় করেছো, তুমি। আমি সেদিন থেকে আর খাইনি। নকল করতে করতে অভিনয় করতে আমাকে রোজ প্রত্যেক দিন রাত্রিবেলা আমি বুঝিয়ে দিতাম আমার পেট ভর্তি। জানি না কবে কেমন করে বিশ্ববিখ্যাত চ্যাপলিন হয়ে গেলাম। খুব পাপ করে যিনি ভদ্রলোক, মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় কৃতি তত। একটা বাবা হিসেবে আমার 2 কোটির প্যাকেজ বা 9 কোটির প্যাকেজের চেয়ে আমি যদি আমার ছেলেকে শেখাই যে মাতৃভক্ত হও, তুমি তোমার মাকে তুমি এরকম করে সেবা করো, মাকে প্রয়োজনে তুমি ওরকম করে বোঝো, জানো খুব অন্যায় করেছে। এই জন্য যদি আমাকে তিনি নতি স্বীকার করে বলেন দীক্ষা নে পাঠা, একটা বেরি কিনতে গেলে 10 টাকা লাগে, এক কাপ চা খেতে গেলে 10 টাকা লাগে, আর ইনি যদি বলেন এটা শেখার জন্য প্রত্যেক দিন তুমি কিছু দাও আর এটা গ্রহণ করে নিয়ে যাও, সেখানে প্রশ্ন ওঠে আমার। আর যাওয়ার বেলায় ওই অনুকূল ঠাকুরের দীক্ষা নিলে কিছু হলো না। তিনি দীক্ষা নিয়েছি কতদিন? 6 মাস দীক্ষা নিয়েছেন। নাম দেন? হ্যাঁ, কেষ্ট বাবা, কেষ্ট জ্যাঠা। কেষ্ট বাবা মানে রাধা, হচ্ছে রাধা বল্লভ নাম, উচ্চারণ করতে হয় না, আর স্বামী নাম উচ্চারণ করতে হয় না। তাই জন্য বীজ মন্ত্র জপ করে কেষ্ট জ্যাঠা, কেষ্ট বাবা, কেষ্ট জ্যাঠা, কেষ্ট বাবা, কেষ্ট জ্যাঠা, কেষ্ট বাবা। তো যে হওয়াটা হয়ে যাচ্ছে, যা ফল তুই পেয়ে যাচ্ছিস। কেষ্ট জ্যাঠা, কেষ্ট বাবা দীক্ষা নিয়েছি, সমাজ ধরে যা হওয়া তা হচ্ছে। দীক্ষা নিলে পরে শক্তি বাড়ে। এই এতক্ষণ ডাক্তার বলছিল খাওয়া দাওয়া তৃষ্ণা, আমি গল্প কথা করছি না আপনার কাছে। এই যে আপনার সামনে আমি গাড়ি করে এখানে এসে আজকে পৌঁছালাম, এই অদ্বৈত বিজয় এদের বাড়িতে আমি কাঁধে করে 2টো ব্যাগ নিয়ে, ভারী ব্যাগ নিয়ে আমি এখান থেকে, দীপক ছিল, দীপকের মোটর বাইকে করে এরা পাঠিয়েছিল, এই বিজয়রা অদ্বৈতরা। আমি এখানে ঘুরে গেছি, এখানে হাঁটতে এসছি, হাঁটতে ভিড় ট্রেনে গেছি। আমি গল্প কথা করছি না। আমি ওই সোদপুর স্টেশন থেকে, ডাক্তার আছে, আমি 2 টাকা ভাড়া সোদপুর থেকে বিধাননগর, আমার কাছে একটা পয়সা দিন, নট সিঙ্গেল ফান্ডিং ইন মাই পকেট। আমি রেল লাইন ধরে হেঁটে বাড়ি ফিরেছি, সোনারপুর থেকে বাগুইয়াটি হেঁটে ফিরেছি, আমি হাবড়া থেকে বাগুইয়াটি হেঁটে ফিরেছি। আই নো, আমি জানি, তাই বলছি। এটা ওই খিচুড়ি নিয়ে অপেক্ষা করছে ওখানে, খেয়ে চাকরির মতো বাড়ি চলে গিয়ে বলবো যা সৎসঙ্গটা খুব ভালো হয়েছে। আমি এই সৎসঙ্গকে বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি সৎসঙ্গ একটা মুভমেন্ট, সৎসঙ্গ একটা আন্দোলন। আমি বিশ্বাস করি সৎসঙ্গ একটা আন্দোলন। আন্দোলন কাকে বলে? যেখানে ঢেউ ওঠে এবং ঢেউ পড়ে, চড়াই এবং উত্তরাই আছে, সৎসঙ্গ একটা আন্দোলন। আমি দীক্ষা নেওয়া কোনোরকম বলি না, আজকে কমিউনিস্ট পার্টির দীক্ষা নিন, বলবে পার্টি লেভি দিন, প্রত্যেক মাসে উপার্জন থেকে, যেখান থেকে পার্টি লেভি দিন। একটা নিয়ম শৃঙ্খলা কঠোর অনুশাসন বর্তিত আছে। আজকে যে কোনো রাজনৈতিক দলে যাবেন, সেখানকার অনুশাসনকে মানতে হবে, বিনিময় কিছু পাবেন হয়তো। এটাও একটা আন্দোলন। আজকে বিধানসভা 26 বিধানসভার আগে সব পার্টি টার্গেট ঠিক করে দিচ্ছে, টেলিভিশনে দেখছি। কেউ বলছে 153, কেউ বলছে 215, 213। আমাদেরও টার্গেট আছে, আমিও টার্গেট ঠিক করছি। 30 বছর 40 বছর টার্গেট ঠিক করছি। কি টার্গেট? এই আমার বাড়ির যারা দীক্ষিত নিয়েছেন, সেই বাড়ি, এই যে বাচ্চা মেয়েগুলো, বাচ্চা ছেলেগুলো দীক্ষা দিয়েছেন, যারা সৎসঙ্গে এখনো মার কোলে ঘুমিয়ে পড়েছে, বাবার কোলে বসে আছে, এরা আমার টার্গেট। এদের সেইভাবে বাবা হিসেবে, মা হিসেবে গাইড করুন। প্রত্যেকদিন সেখানে তোমার মাকে প্রণাম করো। ভগবান কোথায়, তার ইমেল আইডি নাম্বার জানি না। এই পেটে তুমি জন্মেছো, এই পেটে তুমি জন্মেছো, এই ভদ্রলোকের শরীর থেকে তুমি এই পেটের মধ্যে গেছো। একে একটা প্রণাম করো। দেবতা দেবী কোথায় জানি না, একে একটা প্রণাম করো। আর প্রত্যেক মুহূর্তে তোমাকে পাঠশালা থেকে ইউনিভার্সিটি শেখাবে না, পিতায় শ্রদ্ধা, মায়ের টান শেখাবে না। এরকম করে করো।
উদ্দেশ্য আছে, আমাদের একটা স্বার্থ আমাদের একটা আছে। কেন? ইনি 1935 সালে এই ঋত্বিক সংঘকে সৃষ্টি করেছেন, এই যে দণ্ড প্রথা চালু করেছিলেন। কেন করেছিলেন মনে করে দেখবেন। 1935 সালটা গুরুত্বপূর্ণ। ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে 1935 সাল ব্রিটিশ পার্লামেন্ট শাসনভার গ্রহণ করেছিল। 1937 সালে উনি সস্তায়নী ব্রত শুরু করেছিলেন। কেন 1937 সাল? 1937 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে ব্রিটিশ পার্লামেন্ট শাসনতন্ত্র ঠিক করে ভাইসরয়ের ব্যবস্থা করেছিল। 1938 সাল 19 প্রবর্তন করেছিলেন। কেন 1938 সাল? 1938 সাল এই কারণে, সেই দিন এগুলো লাগু করার জন্য ভাইসরয় এসেছিলেন অফিসিয়ালি ব্রিটিশ পার্লামেন্টের, ব্রিটিশ সরকারের, ইংল্যান্ড থেকে। 1939 সালে ঋত্বিক অধিবেশন পূর্ণাঙ্গ 38 সালে জুলাই মাসে প্রথম ঋত্বিক সম্মেলন হয়। 1939 সালে সপ্রতি ঋত্বিক এবং যাজকের পাঞ্জা প্রবর্তন করলেন ঠাকুর অনুকূল চন্দ্র। যাজক মানে জজ, সম্বর্ধিত করে চলো। এখন এরকম করতে করতে কি দাঁড়িয়ে আমাকে পাঞ্জা দেবেন, এই অদ্বৈত লিখে দেবে, সম্বুদ্ধ লিখে দেবে আমার পাঞ্জা মধ্যে, যেমন স্ট্যাম্প মারে করে সেরকম স্ট্যাম্প মারা সব ঘুরে ঘুরে বেড়াচ্ছে। হাতে করে দেখুন 50 থেকে 55 গ্রাম ওজন হবে, হাতে করে না চান দেখুন 150 গ্রাম ওজন হবে। এই পাঞ্জা অনুকূল চন্দ্র চেয়েছিলেন। এই পাঞ্জা চাইনি, পাঞ্জা চেয়েছিলেন সেই পাঞ্জা যা আমাকে সম্বর্ধিত করে তুলবে। আমি অসুস্থ, রোগগ্রস্ত, অর্থহীন, আমার এখন অসুবিধার মধ্যে আছি, থাকো আমি আছি, থাকো আমি আছি। অমৃতঞ্চ সত্যঞ্চ বাক্চ মনশ্চ আত্মাচ ব্রহ্মচ তানি মাম বস্তু। এই ঋত্বিক আন্দোলন, আমি আছি। অসুস্থ হয়েছেন, আমি আছি, বলুন আমাকে। আপনার একটা বাড়িতে অসুস্থ, আমরা এখানে কতজন দীক্ষিত আছি, কতজন দীক্ষিত আছি হিসেব করলে পরে আমরা এখনই বলতে পারবো না, অনেক অঙ্ক করে বলতে হবে। না, এটাকে আন্দোলন বলি না, এটাকে খিচুড়ি খাওয়ার সৎসঙ্গ। আর এখন থেকে সৎসঙ্গের রকম পাল্টাতে হবে, এখন থেকে সৎসঙ্গের ধরন পাল্টাতে হবে। খিচুড়ি খাওয়া, বক্তৃতা দেওয়া, গান গাওয়া এরকম চেঞ্জ করতে হবে। এখন থেকে খবর নিতে হবে, প্রত্যেক দিন খবর নিতে হবে ওভার টেলিফোন। আমি যেখানে থাকি আমার 5খানা ঘরের 5খানা প্রতিবেশীর গুরু ভাইয়ের খবর নিতে হবে। জয়গুরু কেমন আছেন? সকালে একবার, রাত্রিরে একবার একজনকে জানাতে হবে যে এরকম সব খবর। প্রত্যেকটা ব্যক্তি মনে করবে আমি একা নই, আমার পাশে এত লোক আছে। রাত 2টোর সময় যদি আমার কোনো গুরু ভাইয়ের বাড়িতে পেট ব্যথা হয়, আমরা সবাই খবর পেয়ে গিয়ে সাইকেলে হোক, বাইকে হোক হাজির হয়ে যাবো। কি হয়েছে? এই হয়েছে। প্রতিবেশী আর কি ভাববে, এত লোক কেন? কারণ আপনার বাড়িতে ছিল রাত্রিবেলা মেয়েটার পেট ব্যথা করছিল, পাতলা পায়খানা করছিল। তো পাতলা পায়খানার জন্য এত লোক, আর কষা পায়খানা দিলে কি হবে? হ্যাঁ, পাতলা পায়খানা যদি এত লোক আসে রাত 2টোর সময়, তাহলে কষা পায়খানা হলে কি হবে? লোকে আঁতকে উঠবে। সঙ্গে সঙ্গে প্রেস এবং মিডিয়া আমাদেরকে গুরুত্ব দিতে শুরু করবে, প্রত্যেক পলিটিক্যাল পার্টি আমাদের গুরুত্ব দিতে শুরু করবে। আর তা নাহলে চৌকিদারে ঠ্যাঙে তেল মাখতে মাখতে, তেল মাখতে মাখতে, তেল মাখতে মাখতে সৎসঙ্গ শেষ হয়ে যাবে। মন্দির হতে হতে, মন্দির হতে হতে, মন্দির হতে হতে সৎসঙ্গ শেষ হয়ে যাবে। স্বামীনারায়ণ মন্দির কোনোদিন তৈরি করতে পারবে না, বালাজি মন্দির, তিরুপতি মন্দির কোনোদিন তৈরি করতে পারবে না, তোর কাছেও পৌঁছতে পারবে না। কিন্তু একটা করতে করতে শেষ হয়ে যাবে। আর ওই উৎসবে যাবেন, টাকা দেবেন, খাবেন, বাড়ি যাবেন, কোনো প্রশ্ন করবেন না। উৎসবে যাবেন, টাকা দেবেন, খাবেন, বাড়ি চলে যাবেন, কোনো প্রশ্ন করবেন না। আর মঞ্চে যান, কীর্তন আছে, গান আছে, নাটক আছে, পুতুল আছে, অমুক আছে, ওই দেখে বউয়ের পিঠে আসবেন, কার্তিক সেটি উড়ে চলে যাবে, সামনে কার্তিক পুজো, চলে যাবে নিশ্চিন্ত। এই সৎসঙ্গ আমরা দেখলাম, আমি দেখলাম। তাই আজকে এই খিরাইতে দাঁড়িয়ে থেকে আপনারা কি আমি যে কথাগুলো বললাম এই কথাগুলোকে সমর্থন করেন? যদি করেন তাহলে আগামী দিন আমি আসবো। আমি কোনদিন পয়সার জন্য সৎসঙ্গ করতে আসিনি। আমি রাজবাড়িতে জন্মেছি, আমার টাকা নেই, পয়সা নেই, কিচ্ছু নেই। এখানে প্লেট দিয়ে ছিঁড়ে দিন, রক্ত যেখানে পড়বে সেখানে দাঁড়িয়ে থাকবে। আমার বাবা পাবনা সিরাজগঞ্জের রাজবাড়ির ছেলে, আমার মা ময়মনসিংহের রাজবাড়ির মেয়ে। আমার কিচ্ছু নেই, রাজ রক্ত আছে সেদিকে। নতুন করে 80 বছর বয়সে দাঁড়িয়ে বলছি, নতুন করে আবার আন্দোলনকে গড়ে তুলতে হবে। কারো বিরুদ্ধে না, কোনো হিংসা থেকে না, কোনো হীনমন্যতা থেকে না, তাহলে ভালো হয় না। তার দিকে তাকিয়ে থেকে মা আমার পেটে ভরা আছে, ঠিক ওই আকুতি থেকে মা আমার পেটে ভরা আছে, মা আমি খেয়েছি,
এই ভালোবাসা থেকে করতে হবে আমাদের, এই ভালোবাসা থেকে আমাদের করতে হবে। খবর নিতে বাধ্য, পারিপার্শ্বিকের খবর না নিলে পরে তাহলে তোমার ধর্ম আড়ম্বরে হয়ে যাবে। আজকে একটু পাঠ আড়ম্বরে হয়ে যাবে। আমরা সে আড়ম্বর করতে চাই না ঠাকুর। আমরা অনাড়ম্বর ভাবে আমরা আজকে এই আয়োজন করেছি। বিজয়, আপনারা এসছেন, ভুল হতে পারে, আপনাদের নাম ধ্যান নিয়ম মতো নাও হতে পারে, ইষ্টভীতি পাঠানো হয়তো ভুল হয়, আমরা হয়তো অনেক সময় সচেতন থাকি না, এই জন্য কোনো পাপবোধ ভেতরে রাখবেন না। ওই দেখলেন এরকম করে তাকানোর মতো খুদ ধরে যাবে, ভেতরে ক্লট করে যাবে। কোনো সূচিবাই ভেতরে রাখবেন না, সরাসরি তার দিকে তাকিয়ে বলবেন। কে বলেছিল জানেন? গিরিশচন্দ্র। যা তা আঙুল তুলে গালাগালি করেছিল, তবুও যেন তিনি পাগলের মতন বলতেন, গিরিশ এসে যায়। তার নিজের ভাগ্নে বলছে, তোমায় এত গালাগাল করে, তাও তুমি গিরিশ গিরিশ করছো, আমায় ভালোবাসে, আমায় গাল পারে বটে, তবে আমায় ভালোবাসে। তখন বলছে, তুমি নাকি ঠাকুরকে ভালোবাসো? একদম না, একদম ভালোবাসি না। কে বললো? যাচ্ছে তাই গালিগালাজ করতে করতে ঠাকুরের সামনে পড়ে গেল, আর পড়ার সময় বলছে, হা রাম হা কৃষ্ণ। ঠাকুর, এই তো তোর দীক্ষা হয়ে গেল। কে বললো দীক্ষা? গুরু হয়ে গেল। কে বললো গুরু হলো? এই যে এই মাত্র বললি, কি বললি? আমি তো বললাম হ্যাঁ, হা রাম হা কৃষ্ণ, ওই তো হয়ে গেল। চালে ডালে মিশিয়ে নে, চালে ডালে মিশিয়ে নিলে কি হয়? হা রাম হা কৃষ্ণ, চালে ডালে মিশিয়ে নে। কটা অক্ষর? 4টে। রামচন্দ্র কটা অক্ষর? 4টে। বাসুদেব কটা অক্ষর? 4টে। বুদ্ধদেব কটা অক্ষর? 4টে। হযরত বা মোহাম্মদ কটা অক্ষর? 4টে। মহাপ্রভু কটা অক্ষর? 4টে। রামকৃষ্ণ কটা অক্ষর? 4টে। অনুকূল কটা অক্ষর? 4টে। আমাদের বীজ বন্ধুর কটা অক্ষর? মিলে দেখে নেবে। ঠিক সেইভাবে বলবেন, আমি ওইটি গ্রহণ করেছি ঠাকুর, চালে ডালে মিশিয়ে নিয়েছি। কোথায় একটুখানি ধুতি খাটো হলো, এখানে পড়ে গেলাম। আমি লিপস্টিক মাখা ভক্ত না ঠাকুর, আমি লিপস্টিক মাখা ভক্ত না ঠাকুর। ভুল হয়েছে, ত্রুটি হয়েছে, তোমাকে বলছি আমি। হ্যাঁ, আমি ফাউন্ডে বিশ্বাস করি, তোমাকে বলছি অন্যায় হয়েছে। আমি তোমাকে ভালোবাসি, রোজ ভালোবাসি। এই ভালোবাসা থেকে একবার উঠবেন। শেষ কথা আমার, একজন আমাকে প্রশ্ন করেছিলেন কিছুদিন আগে, আপনি শুনলাম এই পঞ্চানন ফারাদা এরা সব বললো ঠাকুরকে দেখেছেন দেখেছেন অমুক তমুক। আমি খিরাইতে থাকি, আমার এখন দীক্ষা নিতে ইচ্ছে করছে। আমি তো তাকে দেখিনি, আমি তো তার কাছেও বসিনি। তার লীলাভূমি দেওঘর, তার আবির্ভাব ভূমি পাবনা হিমায়তপুর, 2 জায়গায় এক জায়গায় যাই। আপনার কথা অনুযায়ী বা এদের কথা অনুযায়ী যদি অনুকূল ঠাকুরের দীক্ষা নিই, ওই মাল আমার মধ্যে কাজ করবে? একদম স্ট্রেট গোদা বাংলায় প্রশ্ন করতে পারেন, কাজ করবে? আমরা হ্যাঁ, অবশ্যই কাজ করবে। আমাকে 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 কয়েকদিন আগে প্রশ্ন করেছে, নিউ টাউনে একটা বাড়িতে গিয়েছিলাম, 27 তারিখে গিয়ে প্রবেশ করবো। তার পাশে একজন ভদ্রলোক থাকেন, তিনি তাদের অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছেন। কাজ করবে? আলবাত কাজ করবে। কি করে কাজ করবে? আজ আপনি কতদিন আছেন? বললো বছর 5-6। এই মার্বেলটা তো খুব কস্টলি মনে হচ্ছে। তখন বললো হ্যাঁ, খুব কস্টলি। বাহ, দারুণ। এই সোফা আর ফ্রিজটা অনেক দিনের? বললো অনেক দিনের। এই যতদিন আছি ততদিনই এগুলো আছে, একদিনও সরাননি? বললো না। আমার গায়ে এখন অত জোর নেই এই সোফা শোকেসটা আর ফ্রিজটা সরাবার মতন। আপনি মনে ইয়াং, আপনি আর আপনার ছেলে দুজনে মিলে ওই শোকেসটা আর ফ্রিজটা একটু সরিয়ে দিন তো। বলে কেন সরান না? আমার গুরুদেবের নাম অনুকূল চন্দ্র চক্রবর্তী। আমি নিজে কানে শুনেছি, তিনি বলেছেন চাকরি বাকরি করিনি, ধার দেনা করিনি, ধার বাকি বুঝি না, ধার বাকি বুঝবো না, নগদানব্দি কারবার করেছি। আমি তার শিষ্য হওয়ার চেষ্টা বা সাধনা করছি। আমি আপনার সঙ্গে এখনই এখানে অনস্পট নগদানব্দি কারবার করতে চাই। এটা সরান না একটুখানি। সরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে 4টে পায়া আছে না, ওই সোফার 4টে পায়া আর ফ্রিজের স্ট্যান্ডের 4টে পায়ার দাগ মার্বেলের ওপরে পড়ে আছে। আমি বললাম মার্বেল কেনার সময় কি 4টে দাগ ছিল? বলে না। পড়লো কি করে? আরে ট্রাক্টরে পড়ে গেল। দেখুন সারা জড় পদার্থ বলি আমরা, একটা কেনা মার্বেলের বুকের ওপরে যদি আপনার এই 10,000 টাকা কি 20,000 টাকার একটা ফ্রিজের দাগ পড়ে যায়, আর জ্যান্ত ভগবান, জ্যান্ত মানুষ, জ্যান্ত নাম নিলে যদি আপনার দাগ না পড়ে, তাহলে বুঝতে হবে আপনি ফাঁকি দিয়েছেন। তাহলে বুঝতে হবে আপনি ফাঁকি দিয়েছেন। আর উনি পরিষ্কার করতে ফাঁকি দিলেই পেতে হবে, আপনাকে দিকে নিতে হবে। বাপের বাচ্চা যদি হন, সিংহের বাচ্চা যদি হন, বাঘের বাচ্চা যদি হন, আর দাগ ফেলতে পারেন, তাহলে আসুন দীক্ষা নিন, নাহলে বাড়ি যা ইচ্ছে তাই করুন। তাহলে দীক্ষাটা দিয়ে যান, না আমার বাড়িতে যান। আমি কারো বাড়িতে বসে দিতে আসি না, আমি হকার না, ফেরি আলা নয় আপনার বাড়িতে বসে দিয়ে যাবো। আপনি যাবেন, টানটা কতখানি, এই টান নিয়ে রোজ বলবেন।
হ্যাঁ ঠাকুর, প্রণব মজুমদারের মুখে শুনেছেন চার্লিদাকে বলেছে তার মার্কের কথা। আমি 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 বলছি তোমাকে, আমার এটা ভুল হয়ে গেছে। হ্যাঁ, এটা ভুল হয়ে গেছে, আমি ঠিক নিয়মিত করতে পারিনি, কিন্তু আমি আমি তোমাকে ভালোবাসি ঠাকুর। সিনসিয়ারলি লাভ ইউ ঠাকুর, সিনসিয়ারলি লাভ ইউ। তাই তিনি বলেছিলেন তার কাছে কি চাইতে হয় জানিস, তাকে বাস করে ফেলতে হয় না। যারা বিবাহিত স্বামী স্ত্রী আছেন সবাই একটুখানি ফ্ল্যাশব্যাকে ফিরে মনে করুন, বিয়ের বাসর ঘরের রাত্রিরে ফিসফিস ফিসফিস ফুটো 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 করা শব্দ, আর একটা বাচ্চা হয়ে যাওয়ার পর দেয়ালের ওদিকে বউয়ের মুখ, খাটের এদিকে বরের মুখ। যদি মাঝরাতে ডাকে শুনছো, আর ব্যক্ত করো তো, সারাদিন খাটাখাটি ডাকছো, শুনছো, ঠাকুর ঠিক এইরকম ভাবেই বলেছিলেন, আমাকে কিন্তু তোরা বাসি করে ফেলিস না। খুব কাতর ভাবে বলেছিলেন, আমাকে তোদের জীবনে তোরা বাসি করে ফেলিস না। নতুন বউকে যেমন মানুষ ভালোবাসে, নতুন চেহারাকে যেমন মানুষ পছন্দ করে, ঠিক আজীবন অনন্তকাল নতুন করে রাখিস, আমাকে বাসি করে ফেলিস না। আর তার কাছে কি চাইবি জানিস, তার কাছে তিনটে জিনিস চাইতে হয়। হে দয়াল পরম পিতা, তোমাতে আমার ইচ্ছে হোক, তোমাতে আমার ভাব হোক, তোমাতে আমার বিশেষ একেবারে দৃঢ় স্থির নিশ্চয় করে দাও। এই আমার গন্তব্য, এই আমার উদ্দেশ্য, এই আমার চলমানতা। চরৈবতী চলতে থাকুন। আপনাদের জয় জয়কার বন্দে পুরুষোত্তম।